আসসালামু আলাইকুম। আজ 23 অক্টোবর 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রিগেডিয়ার জেনারেল আজমির কাছে অপরাধী সেনাদের জন্য যাচান সেনাপ্রধান। নির্বাচনে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণ নিষিদ্ধ চায় বিএনপি। অপরাধী সেনাদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা ব্যারিস্টার সরওয়ারের। এবার বিস্তারিত। এক সাক্ষাৎকারে আয়নাঘর ফেরত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বলেছেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে অনুরোধ করে বলেছিলেন যে, স্যার, অপরাধী সেনা কর্মকর্তাদের আমাদের হাতে তুলে দেন, আমরা সেনা আইনে বিচার করব। তিনি আরও জানান, সেনাপ্রধান চাইলেও সেনা আইনে গুম, খুন, অপহরণের বিচারের বিধান না থাকায় ট্রাইব্যুনালেই এই বিচার করতে হচ্ছে। তাছাড়া যেসব সেনা কর্মকর্তা এসব অপরাধে জড়িয়েছেন সেই সময় সেনাবাহিনীর কেউ প্রশ্ন না তোলাও একটা অপরাধ। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে 15 জন কর্মরত সেনা কর্মকর্তাকে আদালতে বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার 22 অক্টোবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া নামক ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই কার্যক্রমকে স্বাগত জানানো হয়েছে। এই ঘটনাকে জবাবদিহি এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটি বাংলাদেশে প্রথমবারের মতো সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হওয়ার ঘটনা। এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড সম্পূর্ণরূপে মেনে চলা অপরিহার্য। এর মধ্যে সুষ্ঠু বিচার এবং যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা, বেসামরিক আদালতে বিচার সম্পন্ন করা এবং আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা অনুযায়ী মৃত্যুদণ্ড থেকে বিরত থাকা অন্তর্ভুক্ত। গত 8 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের 3টি পৃথক মামলায় 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর 2 দিন পর 11 অক্টোবর সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়, কর্মরত 15 জন কর্মকর্তাকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার এসব কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং বিচার কার্যক্রম শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক বা সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব না দিতে নির্বাচন কমিশন বা ইসিতে লিখিত প্রস্তাব দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার 23 অক্টোবর নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। জানা গেছে, 36 দফার একটি প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে দিয়েছে দলটি। সেখানে বলা হয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোট গ্রহণ কর্মকর্তা বা পোলিং পার্সোনেল তথা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলের নিকট চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ প্রদান করা যাবে না, যেমন ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ইত্যাদি। উল্লেখ্য যে ইতোমধ্যে ইসলামী ব্যাংক তাদের প্রায় 5,000 কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বাতিল করেছে এবং এসব শূন্য পদে তড়িঘড়ি করে দলীয় লোকজন নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মর্মে জনশ্রুতি রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির কাছে এসব প্রস্তাব তুলে ধরেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো প্রস্তাব দিইনি। এদিকে বৈঠকের পর মঈন খান সংবাদ সম্মেলনে বলেন, বিতর্কিত কাউকে যেন ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া না হয়। এ সময় তার হাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাবসমূহ নির্বাচন কমিশনের সহিত সভার জন্য প্রস্তাবিত কার্যপত্র শীর্ষক একটি দলিল দেখা গেছে, যার 10 নম্বর পয়েন্টে এই তথ্য উল্লেখ রয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিচার কাজ সম্পন্ন হয়েছে। আগামী 13 নভেম্বর এই মামলার রায়ের দিন নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার 23 অক্টোবর দুপুর 12:15টায় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী।
বৃহস্পতিবার 23 অক্টোবর বেলা 11:35 বিচার কাজ শুরু হয়। প্রথমেই শেখ হাসিনার মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী সহ হেভি ওয়েট নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছিল সেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন। পরে আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর তাদের কিছু কথার পাল্টা উত্তর দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে, সুতরাং এই আইন নিয়ে তাদের যে যুক্তি সেটা গ্রহণযোগ্য নয়। আমরা বলার চেষ্টা করেছি যে আমরা এখানে যেসব এভিডেন্স উপস্থাপন করেছি তা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এসব এভিডেন্স দুনিয়ার যে কোনো আদালতে যদি তুলে ধরা হয় তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। আমরা লাইভ উইটনেস, ডিজিটাল এভিডেন্স এনেছি। যারা এই এভিডেন্সগুলো জেনারেট করেন, যেখানে তিনি কথাগুলো বলেছেন, সেসব সংশ্লিষ্ট ব্যক্তিদের আদালতে উপস্থাপন করেছি। যাকে অর্ডার দেওয়া হয়েছে তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন। আদালত আগামী 13 নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন ঘোষণা করা হবে কবে রায় দেওয়া হবে। গতকাল বুধবার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, এই মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত এবং উপস্থিত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আমরা জবাব দেব, তবে কিছু অংশ আমরা উপস্থাপন করে জবাব দিয়েছি। চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন। এরপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে। গতকাল বুধবার বিকেল 3:15টার পর আসামি পক্ষে যুক্তিতর্ক শেষ করেন স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। টানা 3 দিনের যুক্তি উপস্থাপন শেষে হাসিনা কামালকে নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেন তিনি। দুপুর 12:30 থেকে বিকেল 3:15 পর্যন্ত তার যুক্তিতর্ক চলে। পরে যুক্তি উপস্থাপন করেন রাজসাক্ষী মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ। তিনিও মামুনের খালাস চেয়েছেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী MH তামিম, ফারুক আহমদ, মইনুল করিম, সুলতান মাহমুদ সহ অন্যরা। গত 21 অক্টোবর দুপুরের পর দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আমির হোসেন। ওই দিন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি নিয়ে বর্ণনা তুলে ধরেন তিনি। 20 অক্টোবর পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবী। তিনি নিজের যুক্তিতর্কে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে আনা অভিযোগ সহ বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামল, 71-এর পটভূমি, শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ও 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের কথা তুলে ধরেন। এর আগে 16 অক্টোবর টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। ওই দিন হাসিনা কামালের চরম দণ্ড বা মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের শাস্তির বিষয়ে আদালতের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন তিনি। টানা 5 দিনের যুক্তিতর্কে 71 পরবর্তী আওয়ামী লীগের ইতিহাস সহ 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারের শাসনামলের চিত্র তুলে ধরেন তিনি। গুম, খুন, হত্যাযজ্ঞের বর্ণনাও দেন তিনি। এছাড়া এই মামলায় গুরুত্বের পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। গত 8 অক্টোবর মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে তৃতীয় দিনের মতো জেরা শেষ করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এরপর যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল 1। এ মামলায় মোট 28 কার্যদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরার কার্যক্রম সম্পন্ন হয়। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। তবে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন তিনি। গত 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট 8,747 পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র 2,018 পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি 4,005 পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ 2,724 পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে 81 জনকে। এবছরের 12 মে চিফ প্রসিকিউটরের কাছে এই মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের পৃথক 3টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
বিচারের মুখোমুখি 15 জন সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। বৃহস্পতিবার 23 অক্টোবর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেফতার হওয়া 15 কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন, তাই আর আইনি লড়াইয়ে থাকছি না। জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত এস এম শফিউদ্দিন আহমেদ সহ সাবেক 3 সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরই একজন এই 15 জনের মধ্যে গ্রেফতার আছেন। নিষিদ্ধ দলের মিছিল সমাবেশ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক। তিনি বলেছেন, অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়, এতে মনে হয় বড় মিছিল হলো, কিন্তু বাস্তবে তেমন কিছু না। তিনি আরো বলেছেন, সোশ্যাল মিডিয়ার শক্তি আমরা অস্বীকার করতে পারি না, তবে এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, সামনে একটা নির্বাচন আসছে, পুলিশ তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, গত 17 বছরে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, ফলে বর্তমান কর্মরত 2 লাখ সদস্যের প্রায় অর্ধেকই এই সময় নিয়োগপ্রাপ্ত, যাদের অনেকেই কখনো ভোট দেননি বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই। সাজ্জাদ আলী বলেন, আমাদের অনেক সদস্যই জানে না নির্বাচনে দায়িত্ব কিভাবে পালন করতে হয়, তাই আমরা সারা দেশে ট্রেনিং চালাচ্ছি, ডিএমপিতেও চলছে। আমি সব সময় আমার অফিসারদের বলছি 100% নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এবারে নির্বাচনকে ঘিরে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশের আশা করা হচ্ছে, তবে যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে পারছে না, তাই তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন কমিশনার। তার ভাষায়, একটি দল নিষিদ্ধ ঘোষিত, তারা ককটেল বিস্ফোরণ নাশকতার চেষ্টা করছে, তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে। নভেম্বরের শেষ দিকে একটি চমৎকার নির্বাচনী পরিবেশ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাজ্জাদ আলী বলেন, এখন সবাই নির্বাচনের মুখোমুখি, জনগণ ভোট দিতে চায়, এমনকি যাদের বয়স 35 থেকে 40 তারাও জীবনে ভোট দেয়নি। এটা আমাদের দেশের জন্য দুঃখজনক। নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমাদের সক্ষমতা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট। আমি বিএনপি করে সম রেজাউলের আমলে মামলায় জেল খেটেছি, এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা হয়েছে, তবে শেখ হাসিনার আদর্শ ধারণ করে এ যাবৎ কাজ করেছি। সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সোহাগ মৃধা। 5 বছর পূর্বে নিজের ঘরে আগুন দিয়ে ভাই ও চাচাকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ বিভিন্ন অভিযোগে তিনি আবারও আলোচনায় আসেন। অভিযোগ উঠেছে, ওই মামলায় রেহাই পেতে তার ভাই ও চাচা 50,000 টাকা দিলেও হয়রানি থেকে মুক্তি পাননি। তারা এখনো ভুগছেন সেই ঘর পোড়া মামলায়। তবে মামলার 1 নম্বর সাক্ষী আলিম মিয়া বলেন, আমি কাউকে আগুন দিতে দেখিনি। কাঠ কেটে ফেরার পথে সোহাগ মৃধার দোকানে আগুন জ্বলতে দেখি। সোহাগ মৃধার চাচা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, ওয়ারিশ সম্পত্তি বঞ্চিত করতে সোহাগ তার ভাইকে হয়রানি করত। আমি প্রতিবাদ করাই চুরির মামলায় ফাঁসায়। পরে নিজ ঘরে আগুন দিয়ে আমার ও তার ভাই তৈমুর রেজার নামে মামলা দেয়। তখন আওয়ামী লীগ সরকারের সময় আমাদের কাছ থেকে 50,000 টাকা নিয়েও রেহাই দেয়নি। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী আমলে সোহাগ মৃধা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলেন। প্রতিপক্ষকে ফাঁসানো, সরকারি অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মে তিনি জড়িত ছিলেন বলে দাবি তাদের। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এখন তিনি বিএনপি পরিচয়ে সক্রিয় হয়েছেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফখরুল আলম বলেন, শুনেছি সোহাগ মৃধা আওয়ামী লীগ করতেন, এখন কিভাবে বিএনপি করলেন জানি না। কেউ নিজেকে বিএনপি বললেই সে বিএনপি হয়ে যায় না, তিনি আমাদের দলের কেউ নন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য সোহাগ মৃধা বলেন, আমি কাউকে মিথ্যা মামলা দিইনি, আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী। ইউপি সদস্যদের নির্দিষ্ট দল থাকে না, যে সরকার আসে তার হয়ে কাজ করি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সারাদিনে আমরা 24 ঘন্টা সময় পাই। এই সময় কি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, নাকি আমার সময় অন্যেরা নিয়ন্ত্রণ করছে?
প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সকল কাজে সফল হতে চান, তাহলে সময়কে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। আপনি সময় যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে প্রত্যেকটি কাজের জন্য সময়কে ভাগ করে নিতে পারবেন, এবং পৃথিবীতে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আসুন সময়কে সুন্দরভাবে সাজাই এবং নিজেদের কাজগুলো পরিপাটিভাবে সম্পন্ন করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পশ্চিম তীর দখলের পদক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানের পরিকল্পনাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলবে। বুধবার 22 অক্টোবর ইসরায়েল সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই স্পষ্ট করেছেন যে এমন কিছু আমরা সমর্থন করতে পারি না। এটি গাজা শান্তি চুক্তির জন্য এক বড় হুমকি। এর একদিন আগে মঙ্গলবার 21 অক্টোবর নেসেট অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়। 120 সদস্যের পার্লামেন্টে 25 থেকে 24 ভোটে পাশ হওয়া এই বিলটিকে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার সরাসরি প্রচেষ্টা হিসেবে দেখছে। নেসেটের বিবৃতিতে বলা হয়, জুদিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগের লক্ষ্যে বিলটি প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে। এখন এটি পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আলোচনার জন্য পাঠানো হবে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করেছিল। তবুও সংসদে অল্প ভোটের ব্যবধানে এটি অনুমোদিত হয়। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ জাতিসংঘের প্রস্তাবিত 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে কার্যত শেষ করে দেবে। গত মাসেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি পশ্চিম তীর দখলের অনুমতি দেবেন না, কিন্তু তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসরায়েল সফরের মধ্যেই এই বিলের অনুমোদন ওয়াশিংটনের অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিলটি অনুমোদনের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিন, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জেরুজালেম, গাজা উপত্যকা ও পশ্চিম তীর এক অবিচ্ছিন্ন ফিলিস্তিনি ভূখণ্ড। এই ভূমিতে ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই। হামাস বলেছে, এই বিল দখলদার শক্তির কুৎসিত মুখ উন্মোচন করেছে। পশ্চিম তীর দখলের সব প্রচেষ্টা অবৈধ। কাতার জানিয়েছে, এটি ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি এক বড় চ্যালেঞ্জ। সৌদি আরবও একই সুরে জানায়, তারা দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষের সব ধরনের বসতি সম্প্রসারণ ও দখলদারি কার্যক্রম সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলে, নেসেটের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং 2 রাষ্ট্র সমাধানের ভিত্তি নষ্ট করছে। তারা আরও উল্লেখ করে, এটি ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও 1967 সালের সীমারেখার ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে গুরুতর বাধা তৈরি করবে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।